আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই ২০২৪-এর রক্তঝরা রাস্তায় যখন সব নষ্ট বলে চিৎকার করে মানুষ মারা হচ্ছিল, তখন বিদেশ থেকে ডেকে আনা হয়েছিল ১০৮ জন নীলপদ্ম। তাদের ভেতরে ফয়েজ তেয়াব ছিলেন সবচেয়ে উজ্জ্বল পাপড়িগুলোর একজন। নেদারল্যান্ডসের পাসপোর্ট, আন্তর্জাতিক বেঞ্চমার্ক, পাওয়ার পয়েন্ট, সুন্দর বক্তব্য, চেহারা সুরত ভালো, এরকম একজন। কিন্তু পাপড়ির নিচে পচা কলা গাছ ছিল, পচা পাট, পচা গন্ধ ছিল। সেটা এখন প্রকাশ্য। ৫৫০ কোটি টাকার একটি আইসিটি যন্ত্রাংশ কেনাকে কেন্দ্র করে যখন দুদকের চিঠি ইস্যু করা হয়েছে, ঠিক তখনই তিনি ভালোবাসা দিবস উপলক্ষে স্ত্রীর কাছে নেদারল্যান্ডসে উড়াল দিয়েছেন। ছুটির আবেদনে জরুরি পারিবারিক কারণ লেখা হয়েছিল, কিন্তু ইমিগ্রেশনে সরকারি অর্ডার বা জিও দেখানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে লাল পাসপোর্ট জমা দিয়ে তড়িঘড়ি করে সবুজ পাসপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এই হলো নীলপদ্মের সততার কাঠামো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তাইয়াব রাজনৈতিক পরিবর্তনের সূচনার সময়ে হঠাৎ এবং নিঃশব্দে দেশ ত্যাগ করেছেন। তার বিদায় কোনো ঘোষণা, কোনো প্রতিশ্রুতি বা জবাবদিহিতার অঙ্গীকার ছাড়াই হয়েছে। এটি কেবল একজন ব্যক্তির পলানো নয়, এটি হচ্ছে ইউনূস শাসনের দীর্ঘ ১৮ মাসের ভয়ঙ্কর জালিয়াতির শাসনের পরে জালিয়াতদের পালানোরও পথ করে দেওয়া। ফয়েজ তাইয়েবের দেশ ত্যাগ একটি অত্যন্ত সময় সংবেদনশীল ঘটনা। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করতেন এবং টেলিকম, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ডাক খাতে বিপুল ক্ষমতা এবং নীতিগত নিয়ন্ত্রণ করতেন, যার মধ্যে ৫৫০ কোটি টাকার আইসিটি অবকাঠামো প্রকল্প সহ একাধিক বড় আকারের চুক্তি অনুমোদনের ও বাস্তবায়নের দায়িত্ব ছিল। এমন সময়ে তার হঠাৎ বিদায় না নিয়ে দেশ ছাড়া, যার জন্য তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে অনিয়মিত ব্যবহারের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এটা শুধু আইনগত নয়, নৈতিকভাবেও অগ্রাহ্য করা যাবে না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুধু একটা নয়, এটি নগদের ১৫০ কোটি টাকার আত্মসাৎ করার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সেখান থেকে তার অর্থ তছরূপের অভিযোগ রয়েছে। প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তি বাতিল এবং তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং স্ত্রীর দুদক তলব পর্যন্ত বিস্তৃত হয়েছে। এসব ঘটনার মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ নাম্বার রয়েছে: ক্ষমতা কেন্দ্রীভূত করা, নীতিগত সিদ্ধান্তের অন্ধকার প্রক্রিয়া এবং প্রশাসনিক জবাবদিহিতার সম্পূর্ণ অবহেলা তার বিরুদ্ধে রয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন একজন উপদেষ্টার এভাবে পালিয়ে যাওয়া কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো ইউনূস সরকারের বিশ্বাসযোগ্যতা ধরে টান দিয়েছে এবং এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন শুরু থেকে তোলা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঝড়ের মতো পরিবর্তনের হাওয়া বইছে এখন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা যেন হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছেন। ক্যামেরা দেখলেই তারা ভয় পালাচ্ছেন, কাউকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমনকি নির্বাচনের দিন তারা কোথায় কোথায় কে ভোট দিয়েছেন সে খবরও আমরা জানতে পারিনি। কেউ সরাসরি বিদেশে পালিয়ে যাচ্ছেন না বলে দাবি করলেও খবর চাউর হয়েছে যে অনেকে লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট জোগাড় করে তড়িঘড়ি করে দেশ ত্যাগের প্রস্তুতি নিয়েছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছে ফয়েজ আহমেদ তাইয়েবের, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তার দেশ ত্যাগের খবর এমন এক সময় এসেছে যখন তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এটি শুধু একজন ব্যক্তির গল্প নয়, বরং সমগ্র অন্তর্বর্তীকালীন প্রশাসনের সততা এবং জবাবদিহিতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তিনি নিজেকে দায়িত্ব পালনে অভিযুক্ত হয়ে দেশ ছাড়ছেন, তিনি কিভাবে অন্যদের সততার উপদেশ দিতে পারেন? এই প্রশ্নটি এখন জনমনে ঘুরপাক খাচ্ছে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন তিনি মানুষের কাপড় খুলে দেবেন। খুলুন না, আপনাকে তো কেউ নিষেধ করেনি, আপনি হুমকি দিচ্ছেন কেন? আসলে আপনার নিজের কাপড়ের ঠিক নেই, এই জন্য আপনি অন্যের কাপড় সামলাতে বলছেন। ফয়েজ আহমেদ তাইয়েবের যাত্রা শুরু হয় ২০২৪ সালের জুলাই মাসে, যখন এই ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে তাকে বিদেশ থেকে এনে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। অল্প সময়ের মধ্যে তার হাতে কেন্দ্রীভূত হয় বড় অঙ্কের প্রকল্প অনুমোদন এবং নীতিগত সিদ্ধান্তের ক্ষমতা। কিন্তু এই ক্ষমতার সাথে অভিযোগের ঝড় উঠে। বিশেষ করে ৫৫০ কোটি টাকার কথা তো আগেই বললাম, একটি আইসিটি অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের অনিয়মের মাধ্যমে, এবং দুর্নীতির অভিযোগ উঠে নানা রকম দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতা,
নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, বিদেশ সফরে যাওয়া তাদের হয়ে এবং তাদের খরচে বিদেশে যাওয়া, দ্রুত আর্থিক অনুমোদনের বিষয়টি আলোচনায় আসে তখন। দুর্নীতি দমন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণ না করলেও চলমান অনুসন্ধানের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তড়িঘড়ি করার চেষ্টা দেখা গেছে বলে চিঠি আদান-প্রদান চলছে। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের সাথে যুক্ত দুর্নীতির ঘটনার ব্যাপকভাবে আলোচনায় আসে তখন। নগদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যেখানে তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তার স্ত্রীকে দুদকে তলব করা হয়। এসব ঘটনায় তৈয়বের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, যা তিনি ফেসবুকে বকে দেওয়া বলে উল্লেখ করেছেন। কিন্তু এর পেছনে গভীরতর সমস্যাও লুকিয়ে আছে। এই অভিযোগের মধ্যেই হঠাৎ তার দেশ ত্যাগের খবর আসে। নির্বাচনে ভোট না দিয়ে তিনি চলে যান বিদেশে। গণমাধ্যমের রিপোর্ট অনুসারে তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। তিনি দাবি করেন যে ৯ এবং ১০ তারিখে অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন এবং মন্ত্রণালয় তাকে ফরমালি বিদায় দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, নতুন সরকারের শপথের আগেই কেন এই তড়িঘড়ি করলেন তিনি? গত ১৩ তারিখে প্রধান উপদেষ্টা বরাবর জরুরি পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটির আবেদন করেন, যাতে কোথায় যাচ্ছেন সে বিষয়ে কোনো উল্লেখ নেই। ইমিগ্রেশন সূত্রের দাবি, তার কোনো গভর্নমেন্ট অর্ডার বা জিও ছিল না এবং চ্যালেঞ্জের মুখে এসবি চিফ গোলাম রসুলের মাধ্যমে ইমিগ্রেশন ক্রস করেন তিনি। এটাকে স্বাভাবিক বিদায় বলা যাবে না, বরং এটি সেফ এক্সিট বা পালিয়ে যাওয়া বলে সবাই বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা বলছেন যে আগেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি পালালেন কি করে? তৈয়ব নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে লিখেছেন তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন যে ১ টাকাও দুর্নীতি করেননি। আসলে দুর্জনের সবচাইতে বড় আশ্রয়স্থল তো ধর্ম এবং দেশপ্রেম। ডক্টর ইউনূস যেরকম দেশপ্রেমের দোহাই দিয়ে ১৮ মাস ধরে দুর্নীতি আর এই দুর্জনগিরি করেছেন, তিনিও তাই করেছেন। তার শাগরেদ তো তাই করবে, তাই না? তিনি দাবি করেন, এই তৈয়ব দাবি করেন যে টেলিকম খাতে দুর্নীতির প্রধান উৎস হচ্ছে লাইসেন্স দেওয়া এবং তিনি কোনো লাইসেন্স দেননি। বাহ, লাইসেন্স ছাড়া আর কোনো দুর্নীতি সেখানে নাই, এটা বললে বিশ্বাস করবেন? ভিওআইপি হয়নি এবং ভিওআইপির সঙ্গে কারা কারা জড়িত, বিটিআরসির কারা কারা জড়িত সেটা সবাই জানে। তিনি তার সময় করা বিভিন্ন সংস্কারের তালিকা তুলে ধরেছেন, বিরাট বড় তালিকা। এই তালিকা নিয়ে কথা বলতে চাই না। তিনি বলেছেন তার বিরুদ্ধে যদি দুর্নীতির কথা বলা হয়, হিসাব করে কথা বলতে বলেছেন এবং মুখ খুলে অনেকের প্যান খুলে যাবে। দিন না প্যান খুলে, আগেই তো বললাম যে প্যান খুলে দিন। যদি তিনি এতটাই স্বচ্ছতা আনার চেষ্টা করে থাকেন, তাহলে দুদকের অনুসন্ধান চলাকালীন কেন দেশ ছাড়লেন? তার বিরুদ্ধে তো আরো অভিযোগ রয়েছে। তার পছন্দের কোম্পানিগুলোকে টেলিযোগাযোগ খাতের কাজ দেওয়া, ডিবি দিয়ে সাংবাদিক এবং মোবাইল ব্যবসায়ীদের তুলে নিয়ে হয়রানি করা, এসব অপকর্মের জবাব না দিয়ে চুপিসারে পালিয়ে যাওয়া কি সততার পরিচয়? প্যান্ট তো আপনার খোলা ভাইয়া। এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততাকে তো এসি করে দিয়েছে। ইউনূসের ক্যাবিনেট সৎ এবং যোগ্য মানুষ বেছে নেওয়ার দাবি তো আছেই, কিন্তু দুর্নীতির কথা তো সবার বিরুদ্ধে আছে। নূরজাহান বেগমের এপিএস ৩০০ কোটি টাকা মেরে চাকরি হারিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর একই কেস। আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে আলাদা একটি এপিসোড করব। আসিফের নিয়োগকৃত ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তি এক্সটেনশন দেওয়া হয়নি, দুদক তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এসব ঘটনায় উপদেষ্টাদের স্বাক্ষরের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঘটেছে বলে প্রমাণ বেরোচ্ছে। তৈয়বের ক্ষেত্রে যেমন তার স্ত্রী প্রেমের যুক্তি দিয়ে দেশ ত্যাগ, যেখানে তিনি দেশের টানে ছুটে এসেছিলেন বলে দাবি করেছিলেন, এটি প্রশ্নবোধক। দেশপ্রেম না ক্ষুধা, এই বিতর্ক এখনো অমীমাংসিত। এমন নিয়ম করা উচিত ছিল যে এই সরকারের উপদেষ্টারা ৬০ দিনের মাধ্যমে সকল জবাবদিহিতা করে তারপরে দেশ ত্যাগ করবেন। ৬০ দিন আগে তারা দেশ ত্যাগ করতে পারবেন না। কিন্তু এই যে ১০৮টি নীলপদ্ম সম্পর্কে জনমনের ইতিমধ্যেই যা ভয়াবহ অবস্থা হয়েছে, তাদের জনসম্মুখে আসা তো দূরের কথা, কেউ তারা আসলে এর পরবর্তী বহু বছর মানুষের সামনে আসতে পারবে না। রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে, যেখানে দেশে ধ্বংসযজ্ঞ এবং ভয়াবহ পরিণতিগুলোর ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তা করছে, তখন এই ডক্টর ইউনূসের উপদেষ্টারা পালাচ্ছে। ডক্টর ইউনূসের এই উপদেষ্টাদের পালাতে দেওয়া যাবে না। আর পালালেও কোথায় পালাবে? পৃথিবী তো খুব ছোট। এরা বিদেশের রাস্তায় ঘাটে পথে মার খাবে। ডক্টর ইউনূস যখন বিদেশে আসছিল, আক্তার হোসেন থেকে শুরু করে সবাইকেই ঘাটে পথে মানুষ অপমান করেছে, ডিম মেরেছে মাহফুজকে। একই জিনিস হবে, বাঙালি সহজে ছাড়ে না। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এই নির্বাচনে বিএনপি ২/৩ আসনে জয়লাভ করে এক বিশাল ম্যান্ডেট পেলেও অনেকে মনে করছেন জামাত ইসলামের বড় উত্থান হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার এবং দলটির ঢাকায় বেশ কিছু আসন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে।
অন্যদিকে সরকারি কিংস পার্টি এনসিপির শোচনীয় পরাজয় নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাইরে রেখে যে ভোট হয়েছে সেটিতে আসলে জামাতের কতটুকু উত্থান হয়েছে? আমাদের বিশ্লেষণ হলো, নির্বাচনকে কেন্দ্র করে দুটি সিদ্ধান্ত অন্য রকম ভাবে নিলে জামাতের জন্য এই ভোটের ফলাফল অন্য রকম হতে পারত। সেই দুটো বিষয় কি এবং সেগুলো কিভাবে প্রভাব রেখেছে এবং রাখতো তা নিয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে আসন পেয়েছে 209টি আর জোটবদ্ধভাবে 212টি। অন্যদিকে জামাত পেয়েছে 68টি এবং জোট পেয়েছে 77টি। বিএনপি ভোট পেয়েছে প্রায় 4.25 কোটি। এই সংখ্যা প্রদত্ত ভোটের 49.97%। শতকরা হিসেবে ধানের শীষের পরেই রয়েছে জামাত ইসলামী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার। দলটি এবার 2.25 কোটির বেশি ভোট পেয়েছে, যা মোট ভোটের 31.76%। প্রতিষ্ঠার পর থেকে এটি জামাতের সবচেয়ে বড় সাফল্য। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রথম নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামী 12.13% ভোট পেয়ে 18টি আসন জিতেছিল, কিন্তু এরপর থেকে দলটির আসন ও ভোট দুটোই কমতে থাকে। 2008 সালে দলটির ফলাফল ছিল সবচেয়ে খারাপ, মাত্র 4.7% ভোট পেয়ে তারা 2টি আসনে জয়ী হয়। মজার ব্যাপার হলো, এবারের সাফল্য বিএনপির জন্য প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিজয়। 1979 সালের নির্বাচনে দলটি 260টি আসনে জিতেছিল। 1991 সালের নির্বাচনে দলটি 140টি আসন পেয়েছিল। 2001 সালের নির্বাচনে এককভাবে 193টি এবং জোটগতভাবে 216টি আসন পেয়েছিল। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের আসন ও ভোট দুটোই বেড়েছে, কিন্তু আসন ভিত্তিক যে সাফল্য সেটি অঞ্চল ভিত্তিক। বিশেষ দিক হলো সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে দলটির বড় আকারের বিজয়। নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে ভালো করবে জামাত। ফলাফলও দেখা গেল খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষ্কারভাবে ভালো ফল করেছে। সবচেয়ে ভালো করেছে খুলনায়, 36টি আসনের মধ্যে 25টি জিতেছে তারা। রংপুরের 33টির মধ্যে 16টি এবং রাজশাহীর 39টির মধ্যে 11টি আসন জিতেছে। জামাতের জয় পাওয়া আসনগুলোর বেশিরভাগই ভারতীয় সীমান্তের কাছাকাছি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রংপুর বিভাগের 17টি ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টি নিজেদের দখলে রেখেছে জামাত ইসলামী। রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ক্ষেত্রেও সীমান্ত সংলগ্ন আসনগুলোর নিজেদের প্রাধান্য বজায় রাখে দলটি। দলীয়ভাবে তারা যে 68টি আসন পেয়েছে তার 21টি সীমান্তবর্তী এলাকা। সিলেটের একটি সীমান্তবর্তী আসনে জয় পেয়েছে জামাত জোটের দল খেলাফত মজলিস। নির্বাচনে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 4টি আসনেই জয় পেয়েছে জামাত। সব আসনের সঙ্গী রয়েছে ভারতের সীমান্ত। এর বাইরে দলটি জয় পেয়েছে সীমান্তবর্তী নওগাঁ 2, জয়পুরহাট 1 আসনে। কুড়িগ্রামের 4টি আসনের সবগুলোই জিতেছে জামাত। এই আসনগুলোর অবস্থানও সীমান্তবর্তী এলাকায়। বাকি আসনগুলো দলটি পেয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টি জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা যশোরের 6টি আসনের মধ্যে শুধু যশোর 3 ছাড়া বাকি 5 আসনই জয়লাভ করেছে জামাত। সীমান্তবর্তী সাতক্ষীরায় ভরাডুবি হয়েছে বিএনপির। জেলার 4টি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অনেক বিশ্লেষক মনে করছেন, ভারতীয় এই সীমান্তবর্তী আসনগুলোতে ভারত বিরোধী মনোভাবের কারণে জামাত বেশ ভালো করেছে। আমাদের বিশ্লেষণ হলো, এসব সীমান্তবর্তী এলাকায় আগে থেকে জামাতের অবস্থান ভালো। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে জামাত নির্বাচনে সেই 1970 সাল থেকে বেশ সাফল্য দেখিয়েছে। 1970 সালের নির্বাচনে জামাত ইসলামী জাতীয় পরিষদে মাত্র একটা আসন পেলেও রাজশাহী অঞ্চলে 20% ভোট পেয়েছিল। মোট ভোটের 10% পেয়েছিল জামাত, যদিও ওই সময়ে কাগজে কলমে বড় দল ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি। আবার 1991 সালের নির্বাচনে সাতক্ষীরার 6টি আসনের মধ্যে 5টি পেয়েছিল জামাত। এই অঞ্চলগুলোতে 47-এর দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ও ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করে আসা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা রেখেছে। আবার উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে দলটি নিজেদের জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে দেয়নি জাতীয় পার্টিকে। রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে। এর একটা বড় কারণ হলো, জাতীয় পার্টি যে ডানপন্থার মিশেলে জাতীয়তাবাদী রাজনীতি করে তার সঙ্গে জামাতের রাজনীতির অনেকটা মিলে যায়।
প্রতিষ্ঠার পর এবারে প্রথম জাতীয় পার্টি একটি আসনও পায়নি। আবার দক্ষিণবঙ্গ ও রাজশাহী যেসব আসনে বিএনপি পরাজিত হয়েছে তার অনেকগুলোই দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। এসব আসনে হারার পেছনে বড় একটি কারণ হলো দলটির বিদ্রোহী প্রার্থী। আবার এখনকার অনেক আসনে প্রথাগত আওয়ামী লীগের যেসব ভোটার এবার ভোট দিয়েছেন তাদের একটা অংশ জামাতকে ভোট দিয়েছেন, কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের নেতারা বিএনপির হাতে বেশি নির্যাতিত হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে জামাতে ইসলামের ভালো করার পিছনে আরো একটি কারণ আছে। অতীতের অনেকগুলো নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যেসব এলাকায় সাক্ষরতার হার তুলনামূলক কম এবং দারিদ্র্যের হার বেশি, সেখানে ধর্মীয় ভাবাদর্শ ভিত্তিক দলগুলো ভালো ফলাফল করে। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের ক্ষেত্রেও এটি কার্যকর হয়েছে। গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সাক্ষরতা বাংলাদেশের গ্রামীণ এবং পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কম। যখন ভোটাররা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি বুঝতে ব্যর্থ হন, তখন তারা পরিচিত ধর্মীয় প্রতীক বা আদর্শের দিকে ঝোঁকেন। জামাত তাদের বক্তব্যে ধর্মের আবেগপূর্ণ ব্যবহার করে এই সহজ সরল ভোটারদের মন জিতেছে। এসব এলাকায় বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার জামাতকে দেখি এই স্লোগান বেশ কাজে দিয়েছে। জামাতের অঞ্চলভিত্তিক সাফল্যের আরেকটি বিশেষ দিক হলো ঢাকা মহানগরের দলটি প্রথমবারের মতো উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। অতীতে কখনোই জামাত ঢাকার কোনো আসন পায়নি। এবারে নির্বাচনে ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 6টিতেই জামাত জোর জিতেছে। হেরে যাওয়া আসনগুলোর কয়েকটিতে ভোট ব্যবধান খুবই সামান্য। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন এনসিপির সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটা বড় সমর্থন জামাত পেয়ে থাকতে পারে। তবে অন্য একটি পক্ষ মনে করেন এনসিপির সাথে জোট করায় জামাত আওয়ামী লীগের ভোট অনেক কম পেয়েছে। আবার গত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগও ভোটারদের একটা অংশকে জামাতের দিকে ঝুঁকিয়েছে। তবে এর চেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতের একটি কৌশল, সেটি হলো ভোটার মাইগ্রেশন। ঢাকার কিছু নির্দিষ্ট আসনে জামাত ইসলামী দেশের অন্য জায়গা থেকে ভোটার নিয়ে এসেছে। জামাত জোটের সাফল্যের আরেকটি গোপন দিক হলো পোস্টাল ভোট। বেশিরভাগ আসনে পোস্টাল ভোট বেশি পেয়েছে জামাত জোটের প্রার্থীরা। আমাদের বিশ্লেষণ হলো জামাতের এই সাফল্য এবং পুরো নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত যদি দলটি নির্বাচনের আগে দুটি সিদ্ধান্ত ভিন্নভাবে নিত। এর 1 নম্বরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি হলো ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না দেয়ায় ইসির সিদ্ধান্তের বিরোধিতা করা। অন্ততপক্ষে 10টি জেলার তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দেওয়ার ছবি তুলে সেটি বিএনপি নেতাদের দেখাতে হয়েছে। নির্বাচন কমিশন যখন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় তখন জামাত জোট এর বিরোধিতা করেছিল, অথচ এই মোবাইলের ব্যবহার বিএনপির পক্ষে বেশি কাজে দিয়েছে ভোটের দিন। এর মাধ্যমে তারা নিষিদ্ধ হতে পেরেছে আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দিয়েছে কি না। যদি ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করা না যেত তাহলে বিএনপির ভোট 10 থেকে 15% কমে গেলে অবাক হওয়ার কিছুই থাকতো না। প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারত তাহলে কি জামাতের কোনো লাভ হতো? 2008 সালে যে নির্বাচনটিতে সব দল অংশ নিয়েছিল সে নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এরও বেশি। বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের হার বাড়তে দেখা গেছে, এমনকি আসনের দিক থেকে দলটির ভরাডুবি হলো। ভোট কাস্টিং এর যে হার তাতে স্পষ্ট আওয়ামী লীগের 30 থেকে 40% ভোট ব্যাংকের বড় একটি অংশ ভোট দিতে যায়নি। তারপর দুটি কারণে আওয়ামী লীগ ও সুইং ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে গিয়েছে। এর মধ্যে আছে সংখ্যালঘু ভোটাররা। এর একটি হলো জামাত ঠেকাও, আরেকটি হলো স্থানীয়ভাবে বিএনপি চাপে বাধ্য হয়ে তারা ভোট দিতে গিয়েছিল। আমাদের বিশ্লেষণ হলো যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও সমীকরণ বর্তমানের মতো হতো না। আওয়ামী লীগ অংশ নিলে ভোটগুলো অন্তত 3টি প্রধান ব্লকে ভাগ হয়ে যেত। সেক্ষেত্রে বিএনপি কখনোই 212টি আসন পেত না। সেক্ষেত্রে যদি বিএনপির জামাত জোট না করতো তাহলে আওয়ামী লীগের শক্তিশালী 40% ভোট ব্যাংকের কারণে অনেক আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকতো। সবচেয়ে বেশি ভোট হারাতো বিএনপি। তখন জামাত ঠেকাও রব উঠতো না। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার চেয়ে তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। আবার বিএনপি ও আওয়ামী লীগ দুই দলে নিজেদের বিরোধিতায় লিপ্ত থাকতো। জামাত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা ও নারীর স্বাধীনতা নিয়ে যেসব অভিযোগ আছে সেগুলো অত বেশি প্রচার হতো না, বরং আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখি, এই প্রচারণা অনেক বেশি এস্টাবলিশ হয়ে যেত। এমনকি তখন জামাত যদি ইসলামী ভোট এক বাক্সে দেওয়ার নীতি নিয়ে ছুটতো তাহলে
অন্যরকম ফল পেয়ে যেতে পারত। তবে সেটি হলে সরকারি কিংস পার্টি এনসিপির আরো বড়ডবি হতো। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব তরুণরা দিয়েছে ব্যালটের মাধ্যমে। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অধ্যাপক ইউনূস এনসিপিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটিকে জোট করতে হয় সাম্প্রদায়িক জামাত ইসলামীর সাথে। এ নিয়ে দলটিতে ভাঙন ধরেছে। যেটি আছে সেটি পরিচিত হচ্ছে জামাতের বি টিম হিসেবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট কমে যাওয়ার অন্যতম কারণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে রাত্রিবেলায় ভিডিও করছি। এখন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। এখনো অবধি যারা নির্বাচিত সংসদ সদস্য তারা শপথ গ্রহণ করেননি এবং সম্ভাব্য বা অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব দায়িত্ব গ্রহণ করেননি। শোনা যাচ্ছে যে 15 তারিখ আজকে, 18 তারিখে, 17 তারিখে যেটা হওয়ার কথা ছিল 18 তারিখে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর মধ্যে বাংলাদেশে অনেকগুলো অনার সৃষ্টি তৈরি হয়ে গেছে। হঠাৎ করে এই নির্বাচনের আগের দিন বা পরের দিন এরকমই একটা অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আলোচিত ভাইস চ্যান্সেলর, যার সিভি মানে তার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো যেখানে তিনি বর্ণনা করেছেন, এটা নাকি 17 পৃষ্ঠা বা 18 পৃষ্ঠা, এত তার যোগ্যতা। এই ভাইস চ্যান্সেলর তিনি হঠাৎ করে ঘোষণা দিলেন যে তিনি পদত্যাগ করবেন। কেউ কেউ বলল যে তাকে রাষ্ট্রদূত রূপে সুইডেনে পাঠানো হবে, কিন্তু ইট ইজ টু লেট। আবার অনেকে বলার চেষ্টা করলো তিনি কি ভয় পেয়ে এলেন কিনা, তিনি জামাতের লোক, শিবিরের লোক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতে এটা করেছেন, ওটা করেছেন। কাজেই এই গত 17 মাসে তিনি যে সকল কর্মকাণ্ড করেছেন, বিএনপি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে কড়ায় গণ্ডে তার কাছ থেকে আদায় করা হবে। তার কাছে জিজ্ঞাসা করা হবে যে নীলক্ষেতে প্রেস কয়টা, ডাকসু ব্যালট পেপার কীভাবে ছাপা হয়েছিল, কীভাবে ডাকসু নির্বাচন হয়েছিল, এই বিষয়গুলো। তো তিনি যখন ক্ষমতায় এলেন, আই এম দ্য ফার্স্ট ম্যান, প্রথম আমি বললাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যত ভাইস চ্যান্সেলর এসেছে সবচেয়ে বেমানান ভাইস চ্যান্সেলর হলেন এই ভদ্রলোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এনাকে মানায় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন। অ্যাজ এ হোল মেকআপ, গটআপ সব কিছু মিলিয়ে আমার আসলে ব্যক্তিগতভাবে পছন্দই হয়নি। তিনি ভালো মানুষ, জামাতের অনেক লোকই ভালো, তো সেটা তার প্রতি একটা শুভাশিস আমার সবসময় ছিল, কিন্তু নট অ্যাজ এ ভাইস চ্যান্সেলর। তো তিনি হওয়ার পর ওভার অ্যাক্টিং করা শুরু করলেন, তারপরে নামাজির ইমামতি করা শুরু করলেন, ছাত্রছাত্রীদের তুইতুকারি বলে বলা শুরু করলেন এবং বললেন যে আমি সবার সাথে এইভাবেই কথা বলি। তো এটা তার ব্যক্তিগত বিষয়। তো এরই মধ্যে তিনি যখন বিদায় নিয়ে চলে যাওয়ার কথা বললেন, তখন ছাত্রদলের যারা নেতাকর্মী তারা বললেন যে না না স্যার, আপনি যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে, আপনি থাকেন এবং আমাদের কাছে জবাবদিহি করে যান যে কীভাবে ডাকসু নির্বাচন হলো এবং কীভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপারগুলো নীলক্ষেতে ছাপা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। এনিওয়ে, মানে এটা অনার সৃষ্টি এই বিএনপি নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে। অন্যদিকে ক্যাবিনেট সচিব তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন বা তাকে বাদ দিয়ে দেওয়া হলো। ডক্টর আসিফ নজরুল বলছেন যে তিনি অনেক আগে চলে যেতে চেয়েছিলেন। ডক্টর আব্দুর রশিদ, পর্যায়ক্রমে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তার স্ত্রী, তিনিও এডিশনাল সেক্রেটারি ছিলেন, আর এই ভদ্রলোক হলো তার যে ব্যাচ, সেই ব্যাচের ফার্স্ট বয় এবং আপাদমস্তক ভদ্রলোক, সৎ এবং লেখক মানুষ। প্রচণ্ড মানে ব্যক্তিগতভাবে যদি কাউকে 100-তে 100 নম্বর দিতে হয় যে অনেস্ট, সেই অনেস্ট মানুষ হিসাবে আপনি তাকে সেই নম্বরটা দিতে পারেন। তার যখন সময় ছিল না, মানে তার যখন হাতে অনেক সময় ছিল, চাকরি ছিল না, তিনি মাঝে মধ্যে আমার অফিসে আসতেন। দীর্ঘ সময় আমরা গল্প করতাম। তার লেখা বেশ কয়েকটি বই তিনি আমাকে দিয়েছেন, আমার কয়েকটা বই আমি তাকে দিয়েছি, এরকম সম্পর্ক। তো হঠাৎ করে তিনি যখন একেবারে প্রথমে শিক্ষা সচিব হলেন, তারপর ক্যাবিনেট সচিব হলেন, আমার কাছে মনে হলো যে জিনিসটা ভালো হলো না। তা আমি কি যেন একটা কথা বলেছিলাম একটা জায়গাতে, এটা হালকা করে, যে এটা তার ঠিক হয়নি, এটার জন্য তাকে সারা জীবন পস্তাতে হবে। তখন তার স্ত্রী আবার আমাকে টেলিফোন করেছিলেন অথবা মানে একটা মেসেজ দিয়েছিলেন। তখন আমি তাকে বললাম যে ভাই, আমি আপনাদের পরিবারের আপনজন মানুষ,
আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেই কথাই বলেছি। এনিওয়ে, ওনার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে গত 17 মাস উনি ক্যাবিনেট সচিব, তার সঙ্গে আমার 2-1 বার কথা হতে পারতো, কিন্তু কখনই মানে আমার যে অভ্যাস, অনেক বড় বড় মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি যেই মুহূর্তে সে ক্ষমতাধর হয়ে যায় আমি তার থেকে 133 মাইল দূরে থাকি। একইভাবে আসিফ নজরুল সাহেবের সঙ্গে ভালো সম্পর্ক, আমার ডিপার্টমেন্টের স্যার, বড় ভাই, বন্ধুর মতো সম্পর্ক, কিন্তু এই গত 17 মাসে তার সঙ্গে আমার কখনো কথা হয়নি। মনির হায়দার ছোট ভাই আছেন এখানে, সাংবাদিক, গোলাম মুর্তজা আছেন, আকবর আছেন, এদের সবার সঙ্গে সম্পর্ক ভালো, যারা ওনার প্রেস অ্যান্ড মিডিয়া। এমনকি এই যে শফিক, যিনি প্রেস সচিব ছিলেন, তার সঙ্গে একটা টকশোতে আমি ছিলাম। আমাদের একবারই দেখা সাক্ষাৎ হয়েছে বা 2-3 বার টেলিফোনে কথা হয়েছে। আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো সম্পর্ক ছিল। এবং অবস্থা দৃষ্টে মনে হতো যে খুব বেশি যোগাযোগ ছিল না আমাদের মধ্যে, কিন্তু সম্পর্কটা ভালো ছিল এই কারণে যে আইডিওলজিক্যালি তিনি আমাকে পছন্দ করতেন। আর তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, ওই প্রতিষ্ঠানে এর আগে ভালো পদে আমার ভগ্নিপতি ছিলেন। তো সেই সুবাদে তার সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু শফিক সাহেবকে আমি কোনোদিন টেলিফোন করিনি। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। অন্যান্য যারা আছেন, রেজওয়ানা হাসান আছেন, আমাদের ডিপার্টমেন্টেরই বোন, সতীর্থ, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আমার কাছে শরম করে এদের কারোর সাথে। আবার এখন বিএনপিতে যারা ধরেন মন্ত্রী হবেন, এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান সাহেব, তাদের সবার সাথে দীর্ঘদিন একটা ওরকম সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। কিন্তু নিশ্চিত তারাও থাকতে পারেন, আমিও থাকতে পারেন, তাদের ছায়া যেখানে আছে সেখানে গোলাম মোল্লা রনি কখনোই ইনশাল্লাহ যাবে না। তো এরকম একটা অবস্থা। তো রশিদ ভাই, আব্দুর রশিদ ভাই, তিনি এই সরকার ক্ষমতা গ্রহণের আগে অলনে ছাড়েন, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা তিনি চলে গেছেন, কিন্তু এই জিনিসটা নিয়ে নানা রকম কথাবার্তা ছড়িয়ে পড়েছে। এমনি আমাদের যে সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, পুলিশ সার্ভিস, গত 17 মাসে তাদের উপর অনেক ট্রমা গেছে। আর সেই ট্রমার সঙ্গে গত 17 মাসে আবার যারা সরকারের খুব কাছাকাছি ছিলেন, তাদের উপর যদি আবার দ্বিতীয় ট্রমা শুরু হয়ে যায়, এবং আব্দুর রশিদ সাহেবদের মতো এরকম লোক যাদেরকে জামাত ট্যাগ দিয়ে যদি প্রশাসন থেকে তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়, তারপর এই যে পুলিশের আইজিকে নিয়ে কথা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে অন্য যে সকল পুলিশ কর্তাদেরকে প্রেষণে এনে বা অবসর থেকে এনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দ্রুত তাদের পদ থেকে সরানোর জন্য নানা রকম দাবি উঠেছে। ইতিমধ্যে আমি নিজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কয়েকদিন আগে, সেটেল মিস্টার সাজ্জাদ, যিনি এখন ঢাকা মেট্রোপলিটন কমিশনার আছেন। তো এই ভদ্রলোক বয়স্ক মানুষ, অবসরে ছিলেন, সেখান থেকে তাকে আনা হয়েছে। তো যমুনার সামনে যখন নির্বাচনের আগে আগে সেই এনসিপির না ইনকলাব মঞ্চের, হাদিরদের ইনকলাব মঞ্চের একটা অনুষ্ঠান চলছিল বা অবরোধ চলছিল, সেটা তিনি যেভাবে শক্ত হাতে দমন করেছিলেন, সেটা যদি তিনি সেদিন না করতেন তাহলে নির্বাচনের মাঠে আমরা যে শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি সেটা নাও ঘটতে পারতো। এখন বিএনপি ক্ষমতা এসে যদি সাজ্জাদ সাহেবকে মনে করেন যে না তিনি জামাতের লোক, তাকেও বাদ দিতে হবে বা ইত্যাদি ইত্যাদি ঘটনা, এটা খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটবে আমাদের সার্ভিসে। এনিওয়ে, এরকম নানা রকম কথাবার্তা হচ্ছে। কেউ রাষ্ট্রপতিকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছেন যে শাহাবুদ্দিন চুপ্পু কী করবেন, তিনি কি পদত্যাগ করবেন নাকি সরকার থেকে রেখে দিবে, বা সরকার যদি তাকে রেখে দিতে চায় তিনি কি থাকবেন, ইত্যাদি নানা রকম প্রশ্ন। আর সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। এই কয়েক মাসে যারা ইউনূস সাহেবের একান্ত ঘনিষ্ঠজন ছিলেন তারাও অলনে ছাড়েন, চোখ উঠিয়ে ফেলছে। ইউনূস সাহেবকে তারা যে চিনেন, কথাবার্তা ভাবসাব দেখলে মনে হচ্ছে না। আবার সেই ইউনূস সাহেব যদি 2 দিন পর রাষ্ট্রপতি হন, এখন যেভাবে সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশনে রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় প্রধানমন্ত্রী, এই দুজনের ক্ষমতার যে ভারসাম্য তৈরি করা হয়েছে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে এক্সিকিউটিভ পাওয়ার সিন্স 1950, অর্থাৎ পাকিস্তান শুরু হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নার যে গভর্নর হিসেবে তার যে পাওয়ার ছিল, এই পাওয়ারটাই মোটামুটি পাকিস্তানের রাষ্ট্রপতির রয়ে গেছে আংশিকভাবে। এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, প্রেসিডেন্ট আইয়ুব খান, তাদের যে ক্ষমতা ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিক থেকে, যেমন জেনারেল পারভেজ মোশাররফ, জেনারেল জিয়াউল হক, ঠিক সেই ক্ষমতার একটা বিরাট অংশ এখনও পাকিস্তানের রাষ্ট্রপতির রয়েছে। তো ওইরকম একটা আদল দিয়ে বা ওর সাথে আরও মডারেট করে আমাদের সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে। এখন সেই রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে যদি প্রধানমন্ত্রীকে বিপদে ফেলতে চান তাহলে তিনি সেটা পারবেন। তো এক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একান্ত ঘনিষ্ঠজন যদি রাষ্ট্রপতি না হন, এটা তার জন্য একটা থ্রেট হিসেবে কাজ করবে। এক্ষেত্রে তার জন্য সবচেয়ে নিরাপদ তার স্ত্রী। তার স্ত্রীকে যদি রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি নিরাপদ। এমনকি তার দলের যারা লোকজন আছেন
একান্ত ঘনিষ্ঠ জনকেও রাষ্ট্রপতি বানিয়ে তিনি যাকে বলা হয় নিশ্চিন্তে থাকতে পারবেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব আদর করে, যত্ন করে, ভালোবেসে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, যাতে করে লোকজন তাকে উদার বলে, ভালো বলে। তো তিনি 96 সনে ক্ষমতা আসার পরে এই কাজটি করেছিলেন অমরত্ব পাওয়ার জন্য, কিন্তু এর জন্য তাকে অনেক দায় পরিশোধ করতে হয়েছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আমাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় বসে শেখ হাসিনাকে এমন জ্বালান জ্বালিয়েছেন, তার জিনা হারাম করে দিয়েছিল। তো এরপর থেকে তিনি আর সে ঝুঁকি নেন, এবং সর্বশেষ ধরেন যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তিনি অতিশয় স্নেহ করতেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামানকেও তিনি অতিশয় স্নেহ করতেন, এবং খুব ঘনিষ্ঠ জনকে তিনি এই পদে বসিয়েছিলেন। এবং এই দুটো পদ নিয়ে যদি এখন শেখ হাসিনাকে তার সামনে গিয়ে বলা হয় শাহাবুদ্দিন চুপ্পু কিংবা জেনারেল ওয়াকার, বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে তার ঘুম হারাম হয়ে যাবে, তার মেজাজ গরম হয়ে যাবে, তিনি আউট অফ কন্ট্রোল হয়ে পড়বেন। তো এক্ষেত্রে যদি তিনি সজীব ওয়াজেদ জয়কে রাষ্ট্রপতি বানাতেন, কি ক্ষতি হতো? কোনোই ক্ষতি হতো না। তিনি যদি শেখ রেহানাকে রাষ্ট্রপতি বানাতেন, কোনো সমস্যা ছিল না। তো এখন এই যে বাংলাদেশে যে পর্যায়ে সংস্কার হতে যাচ্ছে, যে পর্যায়ে সব কিছু উচ্চকক্ষ হতে যাচ্ছে, নিম্নকক্ষ হতে যাচ্ছে, তো এই ব্যাপক সংস্কারের মধ্যে যদি তারেক রহমান সাহেবের হাত পা বাঁধা থাকে, উচ্চকক্ষের সঙ্গে হাত পা বাঁধা থাকে, পার্লামেন্টে হাত পা বাঁধা থাকে, সংবিধানে হাত পা বাঁধা থাকে, বঙ্গভবনের সঙ্গে, তিনি আসলে কিছুই করতে পারবেন না। আনাকুম জানাকুম এইভাবে করে নিধিরাম সর্দার হয়ে দেশটাকে আরও খারাপ অবস্থার দিকে ঠেলে দিয়ে তাকে পত্রপাঠ জেলে যেতে হবে, পত্রপাঠ ক্ষমতা হারাতে হবে। তো এই জায়গাটাতে তিনি কতটা স্যাক্রিফাইস করবেন, কতটা উদারতা দেখাবেন, বা কতটা কমিটমেন্ট তিনি রক্ষা করবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তার সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে বৈঠক হয়েছিল, তখন এই কথা সর্বমহলে ছড়িয়ে পড়েছিল যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে, তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে বসাবেন। এবং বিএনপির অনেক লোক বিগত দিনে বলেছে যে না, ঠিক আছে, আমরা তাকে রেখে দেবো, তার ইন্টারন্যাশনাল যে পরিচিতি রয়েছে সেটাকে আমরা কাজে লাগাবো, মুরব্বী মানুষ সাথে থাকবেন, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। কিন্তু এখন এই সময়টিতে যখন বিএনপি জিতে গেছে, এখন তারা কি করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে? কিন্তু ইতিমধ্যে ইউনূস বিরোধী যারা লোকজন রয়েছেন, তারা বলার চেষ্টা করছে যে এই ব্যাটাকে ছাড়া যাবে না, এই কাজ করেছে, ওই কাজ করেছে, তাকে আবার জেলে নিতে হবে, তার বিরুদ্ধে বিচার করতে হবে। এবং আপনি অচিরেই দেখবেন যে বিরাট বিরাট গ্রুপ তার বিরুদ্ধে রাজপথে নেমে গেছে, মিছিল করছে, মিটিং করছে, শহীদ মিনারে অনশন করছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশে যাওয়া যাবে না। আর অন্যদিকে যেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও টেনশনে আছেন। এর কারণ হলো তার একজন উপদেষ্টা ইতিমধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তারপরে আরও বেশ কয়েকজন এই গত 17 বছরে যারা খুব বেনিফিশিয়ারি ছিলেন, তার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে যিনি মিস্টার এজাজ ছিলেন, তাকে নিয়ে বহু কথাবার্তা হচ্ছে। তারপরে